রোহিঙ্গাদের নিরাপত্তা আবাসনে প্রায় ২০ কোটি ডলার সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত, সংকট সমাধানে ৩ প্রস্তাব ডক্টর ইউনূসের। আবারও নীতি সুদ হার বাড়ালো বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতির চাপ কমাতেই ৯ থেকে ৯.৫% করার সিদ্ধান্ত। অর্থনীতিতে চাপ পড়ার শঙ্কায় শিল্প উদ্যোক্তারা। অস্থিরতা কাটিয়ে গাজীপুর শিল্পাঞ্চলে নতুন উদ্যম, কাজে ফিরছেন শ্রমিকরা। সাভারে আজও বন্ধ ১৯টি পোশাক কারখানা, নিরাপত্তা জোরদার। এমপি কোটায় আনা ৪২ গাড়ির ভবিষ্যৎ নির্ধারণের আগেই চট্টগ্রাম বন্দরে এলো আরও ১৫টি। এক একটির দাম ১০ কোটির উপরে। ছাড় দেয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় কাস্টমস। এবং মালদ্বীপে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে ১০ মাসে ৪,০০০-এর বেশি অভিবাসীকে ফেরত পাঠালো। বেশিরভাগই বাংলাদেশি। ওয়ার্ক ভিসার শর্ত মেনে কাজ করার আহ্বান হাইকমিশনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশকে প্রায় ২০ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাইডলাইন বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। সংকটের রাজনৈতিক সমাধানে ৩ দফা প্রস্তাব তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় আরও ভূমিকা রাখতে চায় বাংলাদেশ। নিউ ইয়র্ক থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। জাতিসংঘের অধিবেশন চলাকালে রোহিঙ্গা ইস্যুতে সাইড লাইনে বৈঠকে বসেছিলেন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সংকট মোকাবেলায় নানা আলোচনার এক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জায়া ঘোষণা দেন, রোহিঙ্গাদের নিরাপত্তা, আবাসন ও আশ্রয়দাতাদের সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। একই বৈঠকে যোগ দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র সহ বিশ্ব নেতাদের সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন। পাশাপাশি সংকট মোকাবেলায় রাজনৈতিক সমাধান সহ ৩টির প্রস্তাব তুলে ধরেন তিনি। রোহিঙ্গাদের জন্য যে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে যে জয়েন্ট অ্যাকশনটা আছে, জয়েন্ট রেসপন্স প্ল্যান বলা হয়, সেইটাতে প্রোগ্রেসিভলি আন্তর্জাতিক সমাজের যে অর্থায়নটা সেটা কমে আসছিল। সর্বশেষ আমরা দেখেছি প্রায় ৬০%, প্রায় ৪০% ঘাটতি। আজকে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বলল, তারা এই বছরের যে মানে অ্যালোকেশন দিয়েছে তার অতিরিক্ত $১৯৯ মিলিয়ন দিয়েছে। এটা একটা বিরাট জিনিস, কিন্তু এটা একটা বড় ইন্ডিকেশন, যাতে করে অন্য যারা আছে, অন্যান্য দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন ফর এক্সাম্পল, কানাডাতে, তারা যেন এগিয়ে আসে। সাইডলাইনে এই বৈঠক ছাড়াও যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনে বেশ ব্যস্ত সময় পার করেন ডক্টর ইউনূস। যোগ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সংস্থা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের এক অনুষ্ঠানেও। এদিকে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান, যেখানে যোগ দেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরাও। এ সময় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাও তুলে ধরেন তারা। আর শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সারা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবসময় কাজ করবে বাংলাদেশ। সবচেয়ে মেজর যেটা ছিল এই ডিসকাশনে, যে সবাই বাংলাদেশকে প্রশংসা করেছেন। ৫ দিনের এই সফরে আগামী ২৭শে সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। জাতিসংঘে সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর পূর্ণ করল বাংলাদেশ। আর সেই সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের, যেখানে শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন উপস্থিত বিশ্ব নেতারা। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আরও ভালো কাজ করতে চান তারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ১ মাসের ব্যবধানে আবারও নীতি সুদ হার বাড়ালো বাংলাদেশ ব্যাংক। সাধারণ মানুষের উপর থেকে মূল্যস্ফীতির চাপ কমাতে ৯ থেকে বাড়িয়ে ৯.৫% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আর এভাবে সুদ হার বাড়ালে অর্থনীতির উত্থানকে বাধাগ্রস্ত করতে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। এখন জিনিসপত্রের দাম যে তাতে মানে খাইয়া সমান সমান থাকা যায় না। এই মানে খরচ মানে দেনা হয়ে যেতেছে গা, কথাটা বুঝতে পারছে। এই জন্য কইলাম যে এবছর ইলিশ মাছ খাওয়া হয় না। এই প্রথম কিনতে আইসা ওই যে ঘুরতে ঘুরতে বাইরে যাইতেছি গা, এই যে ব্যাগ খালি। শুনলেনই তো, ভরা মৌসুম শেষ হতে চললেও উচ্চমূল্যের কারণে এখনো ইলিশ কিনতে পারেননি রাজধানীর এই বাসিন্দা। সাহস করে বাজারে এসেছেন ঠিকই, কিন্তু তার নিত্যপণ্যের ব্যাগে ওঠেনি জাতীয় মাছের এক পিছু।
সংসারে দরকারি পণ্যের যোগান দিতে গিয়ে বেশিরভাগ মানুষের দশাই তার মতো। জানালেন, নিম্নবিত্ত মধ্যবিত্ত পেরিয়ে বর্তমানে আয় ব্যয়ের হিসাব মেলানোর খাতা খুলতে হচ্ছে উচ্চবিত্তকেও। আয়ের তুলনায় ব্যয়টা তো অবশ্যই বেশি হচ্ছে। বর্তমানে যে বাজার গতির অবস্থা দেখা গেছে, এর চাপটা কিন্তু শুধু মধ্যবিত্তের মধ্যে সীমাবদ্ধ নাই, উচ্চবিত্তরাও হচ্ছে এখন ব্যাপারটা হিসাব করতে হচ্ছে যে কিনবো কি কিনবো না। সাধারণ মানুষকে চাপে ফেলা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ সতর্ক পথে চলছে বাংলাদেশ ব্যাংক, যে পথে চলতে গিয়ে 1 মাসের ব্যবধানে মঙ্গলবার নীতি সুধার আরও 0.5% বাড়িয়ে 9.5% করেছে ব্যাংক সহ আর্থিক খাতের এই নিয়ন্ত্রক সংস্থাটি, যেন আগামী মার্চ এপ্রিল আসতে আসতে খানিকটা কমে দৈনন্দিন ব্যয়ের বোঝা। বিবিএস এর পরিসংখ্যানও বলছে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে 2007-08 অর্থ বছরের পর সর্বোচ্চ 11.5% পার করার পর আগস্টে সাধারণ মূল্যস্ফীতি নেমেছে 10.5%-এর নিচে। খাদ্য মূল্যস্ফীতিও 14.10% থেকে কমে নেমেছে 11.36%। যখন এমনিতেই কমছে মূল্যস্ফীতির চাপ, তখন বাংলাদেশ ব্যাংকের এমন সংকোচনমুখী নীতি কৌশলে হিতে বিপরীত হওয়ার শঙ্কা অর্থনীতিবিদদের। নীতি সুদের হার বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়ে যাবে, তার মানে হলো যে মূল্যস্ফীতির উপরে এর যে প্রত্যাশিত ফলাফল সেটি নাও হতে পারে। এদিকে সুদ হার বেড়ে যাওয়ায় বিনিয়োগ কমে দীর্ঘমেয়াদে অর্থনীতিতে একটা চাপ সৃষ্টি করতে পারে বলে শঙ্কা করছেন শিল্পোদ্যোক্তারা। সাময়িকভাবে এই ধরনের উদ্যোগ আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কাজ করে, কিন্তু দীর্ঘমেয়াদে এর বেশ কিছু বড় ধরনের অর্থনৈতিক ইম্প্যাক্ট আছে। একদিকে যেমন বিনিয়োগ কমে যায় এবং কর্মসংস্থানও কমে যায়। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এর আগে 25 আগস্টেও নীতি সুদ হার 0.5% বাড়িয়েছিল বাংলাদেশ ব্যাংক। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচার সহ অর্থনৈতিক খাতের সংস্কারে আইএমএফের কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। সহায়তার প্রক্রিয়া নিয়ে অক্টোবরে আইএমএফের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে সংস্থাটির 9 সদস্যের সঙ্গে বৈঠক শেষে এসব জানান উপদেষ্টা। এদিকে বাংলাদেশ ব্যাংকে বৈঠকের পর মুখপাত্র জানান, বাংলাদেশ ব্যাংক সঠিক পথে থাকলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকায় পর্যবেক্ষণ দিয়েছে আইএমএফ। গত 1.5 দশকে আর্থিক খাতে লুটপাট, প্রাতিষ্ঠানিক নীতি কাঠামোর ভঙ্গুর পরিস্থিতিতে চরম সংকটে বাংলাদেশ। নানা জটিলতাই রয়েছে রাজস্ব বিভাগ। এমন প্রেক্ষাপটে অর্থ সহায়তার পাশাপাশি অত্যাবশ্যক হয়ে পড়েছে সংস্কার। অন্তর্বর্তীকালীন সরকারের নানা উদ্যোগে বিশেষ সহায়তায় আগ্রহী দাতা সংস্থা বিশ্বমোড়ল, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ। মঙ্গলবার সচিবালয়ে সংস্থাটির আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে সহ 9 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে। পরে উপদেষ্টা জানান, ব্যাংকিং খাত, রাজস্ব, অর্থ পাচার সহ আর্থিক খাতের বিভিন্ন সংস্কারে আইএমএফ এর কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। আমরা বলেছি যে আমাদের মোটামুটি সংস্কারের ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি, ব্যাংকিং সেক্টরে বলেন, এনবিআর সেক্টরে আমরা নিয়েছি। এটা সময় কিছু লাগবে, এই ব্যাপারে আমাদের রিসোর্স গ্যাপ কত লাগবে সেই নিয়ে আলাপ হয়েছে। শুধু আইএমএফ নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও সংস্কার নিয়ে একই রকম আলোচনা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ কিভাবে কোন পথে সহায়তা করবে তা নির্ধারণ হবে অক্টোবরে সংস্থাটির বোর্ড মিটিংয়ে। শুধু আইএমএফ না, এটা একটা মনে রাখবেন, আমরা কিন্তু অন্যদের সাথে আমরা ডুপ্লিকেশন না করে, মানে কোনো রকম না করে আমরা একযোগে যেন সবাই যেন একসাথে এফোর্ড করতে পারে। এদিকে বিকেলে বাংলাদেশ ব্যাংকে মুদ্রানীতির আধুনিকায়ন, বর্তমান অবস্থা, আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন পরিস্থিতি, এক্সচেঞ্জ রেট সহ $3 বিলিয়ন অতিরিক্ত ঋণ চাওয়ার বিষয়ে আইএমএফ স্টাফ ওপেনিং মিটিংয়ে বসে বাংলাদেশ ব্যাংক ও আইএমএফ। পরে মুখপাত্র জানান, আইএমএফ এর শর্ত অনুযায়ী $24 বিলিয়ন বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখার নির্দেশনা থাকলেও তা $20 বিলিয়ন নিচে অবস্থান করায় সন্তোষ নয় সংস্থাটি। ইন্টারন্যাশনাল রিজার্ভের ব্যাপারে ওনারা একটা টাকার অঙ্ক আউটকাম ইন্ডিকেটর হিসেবে ঠিক করেছিলেন, সেটা হলো $24 বিলিয়ন। এটা হলো নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ। সেই জায়গায় বর্তমানে আমাদের অর্জন আছে $19.47 বিলিয়ন। আইএমএফ এর শর্ত অনুযায়ী বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে 3.5 মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা থাকার কথা থাকলেও বাংলাদেশ ব্যয় মেটাতে পারবে 3.1 মাসের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পোশাক শ্রমিকদের 18টি দাবি মেনে নেয় শিল্পাঞ্চলে নতুন উদ্যম। সকাল থেকে দলে দলে কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। সবশেষ পরিস্থিতি জানাতে সাভারের আশুলিয়ায় আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয় এবং গাজীপুর শিল্পাঞ্চলে আছেন রাজিবুল হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি জয়ের কাছে।
আমি রয়েছি আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায়, শিল্প এলাকায়, যে অঞ্চলটিতে মূলত শিল্প কারখানাগুলোতে যে অসন্তোষ চলে আসছিল এবং শ্রমিক বিক্ষোভের কারণে মূলত অনেক শিল্প কারখানায় বন্ধ ছিল। আজ থেকে আবার পুরোদমে শিল্প কারখানাগুলোতে উৎপাদন শুরু হয়েছে। আমরা যতটুকু শিল্প পুলিশ এবং বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি, মালিক পক্ষের কাছ থেকে এবং শ্রমিকদের কাছে জানতে পেরেছি যে শ্রমিকদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়াগুলো ইতিমধ্যে মেনে নেওয়া হয়েছে। এর ফলে কিন্তু আজকে সকাল থেকেই উৎপাদন কাজে যোগ দিয়েছে আশুলিয়া শিল্পাঞ্চলের অনেক কারখানার শ্রমিক। তবে এখানে একটু কথা থাকে যে শিল্প পুলিশ সূত্রে আমরা যদি জানতে পেরেছি যে 19টি কারখানার শ্রমিকরা এখনো কাজে যোগ দেয়নি। তারা বলছেন যে তাদের সাথে যে মালিক পক্ষের যে লেনদেন বনিবনা যে কথা শর্ত ছিল সেই শর্ত মোতাবেক তাদের পূরণ হয়নি, বিধায় তারা মূলত কাজে যোগ দেয়নি বলে আমরা জানতে পেরেছি। তবে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে আশুলিয়া শিল্পাঞ্চলে যে গতকালকেও প্রায় 55টি কারখানা বন্ধ ছিল, সেই কারখানাগুলোর অধিকাংশই খুলে দেওয়া হয়েছে। 19টি কারখানা এখনো বন্ধ রয়েছে। সাধারণত শ্রমিক আইনের 13(1) ধারা অনুযায়ী এই শিল্প কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছিল মালিক পক্ষ। কালকে কিন্তু বিজেএমইর সাথে আলোচনা করে যে একটি সুরাহায় পৌঁছায়, সেই মোতাবেক কিন্তু আজকে সকাল থেকে কারখানাগুলোকে উৎপাদন শুরু হয়েছে। তবে দুই একটি বিশৃঙ্খল ঘটনা ছাড়া আমরা কিছু অভিযোগ পেয়েছি যে আন্দোলনকে কেন্দ্র করে কিছু শ্রমিক ছাঁটাই করা হয়েছে। তারা জানিয়েছেন যে তারা মূলত কারখানাতে কাজ করতে চায় এবং তাদের দাবি তারা কারখানাতে উৎপাদন কাজে যোগ দিতে চায়, সেটি আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছে। মূলত আপনি জানেন যে আশুলিয়া শিল্পাঞ্চল সহ সাভার শিল্পাঞ্চলে প্রায় 1,500-এর অধিক শিল্প কারখানা, ছোট বড় শিল্প কারখানা রয়েছে। যে শিল্প কারখানাগুলোতে বৃহত্তর শিল্প কারখানাগুলোতে অর্থাৎ গ্রুপ অফ কোম্পানির যে শিল্প কারখানাগুলো রয়েছে সেই শিল্প কারখানাগুলোতে কিন্তু উৎপাদন ব্যবস্থা অনেকটাই বন্ধ ছিল। আজকে কিন্তু আমরা দেখছি, আজকে কয়েকদিন গত 3 সপ্তাহ ধরে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, অর্থাৎ আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যৌথ বাহিনী কিন্তু পর্যায়ক্রমে শিল্পাঞ্চলে যে দীর্ঘ 3 সপ্তাহ ধরে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল সেই অস্থিতিশীল পরিবেশ কিন্তু অনেকটাই নিরসন করেছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা শিল্পাঞ্চলের অস্থিতিশীল পরিবেশ সম্পর্কে এবং উৎপাদন অব্যাহত রয়েছে এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চলে যাব গাজীপুরে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী রাজিবুল হাসান। সুতার বননে আবারও ফ্লোরে ফ্লোরে জমেছে তাদের যে উৎপাদন কার্যক্রম, অর্থাৎ পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে আজকে সকাল থেকে। আমার সহকর্মী বলছিলেন যে দাবির প্রেক্ষিতে আসলে আন্দোলন চলছিলেন, সেই আন্দোলন করছিল শ্রমিকরা, সেই দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছে, যে কারণে শ্রমিকরা কাজে ফিরেছে। একটু বলে রাখছি যে এই দৃশ্য কিন্তু অনেক দিন যাবত আসলে অনেকেই দেখেনি, কারণ হচ্ছে ফ্লোরের যে কাজ সেটি বন্ধ করে সড়ক মহাসড়কে নেমেছিল শ্রমিকরা, সেখান থেকে আবারও কাজে ফিরেছে। দাবির মধ্যে যেগুলো ছিল 18 দফা দাবি, সেগুলো মেনে নিয়েছে সরকার এবং যে কারখানা শ্রমিক মালিকরা রয়েছে তারা। এর মধ্যে এই 18 দাবির মধ্যে যে প্রথম বিষয়টি ছিল সেটি হচ্ছে তাদের যে হাজিরা বোনাস, সেই হাজিরা বোনাসে কিন্তু বাড়ানো হয়েছে অতিরিক্ত 225 টাকা এবং টিফিন বিল 10 টাকা, এছাড়া নাইট বিল আরও 10 টাকা বাড়ানো হয়েছে। তাছাড়া যারা আসলে মাতৃত্বকালীন ছুটি, অর্থাৎ এই মাতৃত্বকালীন ছুটি নিয়েও কিন্তু নানা ধরনের সমালোচনা ছিল বিশেষ করে শ্রমিকদের মাঝে, সেটিও কিন্তু বাড়ানো হয়েছে। এছাড়া যে বকেয়া বেতন, অর্থাৎ আগামী মাসের অক্টোবরের 10 তারিখের মধ্যে যেসব কারখানায় বকেয়া বেতন পড়েছে সেগুলো পরিশোধ করতে হবে এবং অযাচিতভাবে ছাঁটাই করা যাবে না, কোনো শ্রমিককে অযাচিতভাবে আসলে ছাঁটাই করা যাবে না, সেই বিষয়টিও কিন্তু আসলে দাবির মধ্যে নিয়ে আসা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে কারখানার মধ্যে যারা শ্রমিক তারা 8টার আগে, অর্থাৎ কর্মঘণ্টার আগে তারা তাদের কর্মস্থলে এসেছেন এবং আসার পর এই কার্যক্রম শুরু করেছেন। এইভাবেই কিন্তু চলবে, অর্থাৎ একটা সময় তাদের বিরতি লাঞ্চ শুরু হবে, তখন আসলে স্বাভাবিকভাবে কার্যক্রম কতটুকু হয় সেটি আসলে দেখার জন্য আমরা অপেক্ষা করছি। তবে যেটি বলা চলে, শিল্পাঞ্চল গাজীপুরে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি, খুব স্বাভাবিকভাবেই কার্যক্রম চলছে। শুধুমাত্র যে 13টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আসলে বেশ কয়েকদিন যাবৎ আসলে অস্থিরতা বিরাজ করছিল, সেই কারখানাগুলো আজকে অধিকাংশ কারখানা সেই 13টার মধ্যে সচল খুব কম হয়েছে, কারণ তারা প্রথম দিন পর্যবেক্ষণ করছে যে সরকারের এই দাবি মানার পর, সরকার এটিকে আসলে মানার পর কারখানা কতটা আসলে স্বাভাবিকভাবে কার্যক্রম চলে, এটি বোঝার পর হয়তোবা সেই 13টি খুলবে, আমরা সেটি জানতে পেরেছি। মোটামুটি এই ছিল গাজীপুর থেকে আমার কাছ থেকে সবশেষ তথ্য।
এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সাভার এবং গাজীপুরে। এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় চট্টগ্রাম বন্দরে আনা 42টি গাড়ির ভবিষ্যৎ নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড। এর মধ্যে নতুন করে আরও 15টি গাড়ি এসে পৌঁছেছে বন্দরে। দ্বাদশ সংসদে 15 জন সদস্যের নামে জাপান থেকে আনা এসব গাড়ির প্রতিটির বাজার মূল্য 10 থেকে 12 কোটি টাকা। শাখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের কার শেডে সাজিয়ে রাখা জাপানের টয়োটা কোম্পানির ল্যান্ড ক্রুজার মডেলের এসব গাড়ির মালিক হওয়ার কথা ছিল সদ্য ভেঙে যাওয়া দ্বাদশ সংসদের সংসদ সদস্যদের। 850% শুল্ক হার হিসেবে প্রতিটি গাড়ির বাজার মূল্য 10 থেকে 12 কোটি টাকা হলো সংসদ সদস্যরা মাত্র 1 কোটি টাকায় মূল্যবান গাড়ির মালিক হওয়ার সুযোগ পেতেন। কিন্তু 5 আগস্ট সরকার পতনের পরপরই আমদানি করা অন্তত 42টি গাড়ি জব্দ করে শুল্ক কর্তৃপক্ষ। অবশ্য ক্রিকেটার সাকিব আল হাসান সহ 7 জন সংসদ সদস্য জুলাই মাসে গাড়ি খালাস করে নিয়েছিল। সবশেষ চালানে 14 সেপ্টেম্বর আনা হয়েছে আরো 15টি গাড়ি। আমাদের নিয়ম অনুযায়ী আমরা 30 দিন দেখব, দেখার পরে যদি এর মধ্যে এগুলা নর্মালি ডেলিভারি না যায় তাহলে আমরা কাস্টমসকে সেগুলো বাই পেপার হ্যান্ডওভার করে দেবো। এদিকে সংসদ সদস্যদের নামে শুল্কমুক্ত সুবিধায় আনা এসব গাড়ি নিয়ে সৃষ্টি হয়েছে নানামুখী জটিলতা। বিশেষ করে সংসদ কার্যকর থাকা অবস্থায় এসব গাড়ি আমদানির প্রক্রিয়া হয়েছিল। বর্তমানে যেহেতু সংসদ ভেঙে দেওয়া হয়েছে, তাই আগের সুবিধায় গাড়ি ডেলিভারি দেওয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় চট্টগ্রাম কাস্টম হাউস। সংসদ ভেঙে যাওয়ার পরে এটা তারা সুবিধা পাবে কিনা, এটা আইনগতভাবে এনবিআর আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে সেটার হলে আমরা কার্যক্রম গ্রহণ করব। নতুন চালানে আসা গাড়িগুলোর আমদানিকারক হিসেবে রয়েছেন অভিনেত্রী তারানা হালিম, মামিন সিং এর আব্দুল ওয়াহেদ, জামালপুরের আবুল কালাম আজাদ, চট্টগ্রামের সীতাকুণ্ডের SM আল মামুন, বাঁশখালীর মুজিবুর রহমান, খুলনার SM কামাল হোসেন, নওগাঁর সুরেন্দ্রনাথ চক্রবর্তী, গাইবান্ধার শাহ সারোয়ার কবির, ব্রাহ্মণবাড়িয়ার SKS একরামুজ্জামান, নেত্রকোনার সাজ্জাদুল হাসান, ঝিনাইদহের নাসের শাহরিয়া জাহিদি, যশোরের তহিদুজ্জামান এবং সুনামগঞ্জের মোহাম্মদ সাদিক। কাস্টমসের পক্ষ থেকে নীতি নির্ধারণ মহলের কাছেও চিঠি দেওয়া হয়েছে। দ্রুত এসব গাড়ি ডেলিভারি কিংবা নিলাম না হলে পর্যায়ক্রমে স্ক্র্যাপ হিসেবে বিক্রি হবে, এমনটি শঙ্কা করছেন নিলামকারীরা। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। বেশিরভাগ ক্রেতা এমন কথা বললেও 2-1 পর্যবেক্ষণ 2-4 দিন আগের তুলনায় খানিকটা কমেছে। বিক্রেতাদের দাবি, এক রাতের ব্যবধানে কেজি ওজনের 1 হালি ইলিশের দাম কমেছে 200 টাকা। এদিকে কারওয়ান বাজারে অভিযানে এসে পাকা ক্যাশ মেমো না পাওয়ায় 5 ইলিশ বিক্রেতাকে 42,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোরের আলো ফুটতেই রাজধানীর কারওয়ান বাজারে ইলিশের আড়তে শুরু হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। নানা যুক্তিতর্কের পর কয়েকজন বিক্রেতাকে জরিমানাও করা হয়। অপরাধ, বেচাকেনার রসিদ রাখেননি তারা। যে জায়গাতে কেন ওই জায়গাতে ক্যাশ মেমো দেয় না, এর লাগে জরিমানা করছে 10,000। এইটা তো কখনো কেউ দেয় না, বলবে না, কেউর কাছে নাই। এরই মধ্যে বিক্রেতারা দাবি করলেন সুস্বাদু এই রূপালী মাছের দাম কমছে, যদিও বিভিন্ন অঞ্চলের ইলিশ বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। এটা আছে 2 কেজি 300 গ্রাম, এটা নিলে আজকাল লেগা 2500 টাকা কেজি রাখা যাবে। গোলাপ মেঘনার মাছের দাম বেশি, চিটাং এটা হলো ফিশিং, এটা হলো সাগরের মাছ, এটা একটু দাম একটু কম। বেচতে 1600 টাকা কেজি, এটা চাঁদপুরের মাছ। বরিশালের হয়তো 50 টাকা কম হয়। ক্রেতারা বলছেন উচ্চ মূল্যের কারণে মাছে ভাতে বাঙালির কাছে বর্তমানে দুষ্প্রাপ্য বস্তুতে পরিণত হয়েছে জাতীয় মাছ ইলিশ। এরা 2200-2500 নিচে ছাড়তে যাচ্ছে না। 1 কেজি ইলিশ মাছ 1600 টাকা, তাহলে 2 কেজি গরুর মাংসের সমান। জনগণ তারা যেন দুবেলা দুমুঠো ভাত খেতে পারে, সেজন্য এটার দিকে একটু নজর দেওয়া উচিত। অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি দল জানালো, কেনাবেচার রসিদ সংরক্ষণ করা গেলেই আবারও সাধারণ মানুষের হাতের নাগালে আসবে এই মাছটি। ভারতে ইলিশ রপ্তানির খবরে দাম বৃদ্ধির প্রমাণও রয়েছে তাদের কাছে। আমাদেরকে দেখে যদি 1450 হয়ে যায় এবং আমাদের অনুপস্থিতিতে আবার 200 টাকা যদি বাড়িয়ে দিয়ে থাকে, তাহলে এই যে অযৌক্তিক বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ 1450 বিক্রি করলেই তাদের যৌক্তিক লাভটা থেকে যাবে। আমরা যদি এই পাকা ক্যাশ মেমো নিশ্চিত করতে পারি উভয় ক্ষেত্রে, অর্থাৎ ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে, তাহলে অযৌক্তিক যে লাভ সেটি থেকে হয়তো ব্যবসায়ীদেরকে বিরত রাখার সম্ভব হতে পারে। ইলিশ এমন এক মাছ যা কোন অঞ্চল থেকে ধরা হয়েছে তার উপর ভিত্তি করে বাজারে বিভিন্ন দামে বিক্রি করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার অভিযানে এসে জানিয়ে গেল, কেনা বেচার সময় যদি পাকা রসিদ নিশ্চিত করতে পারা যায় তাহলে দাম কিছুটা সহনীয় পর্যায়ে আসবে।
একই সাথে ভোক্তারা বলছেন এক অঞ্চলের নাম বলে অন্য অঞ্চলের ইলিশ যেন বিক্রি করে তাদের সাথে প্রতারণা করা না হয় তাও নিশ্চিত করতে হবে তদারকি সংস্থাগুলোকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ 4 জেলায় কৃষি জমিতে সেচের কাজ শুরু করেছে জিকে কর্তৃপক্ষ। আগামী অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে জানানো হয়েছে। এই মুহূর্তে কুষ্টিয়ার জিকে সেচ প্রকল্পে এলাকায় আছেন রিপোর্টার SM রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। কুষ্টিয়া আজ সকাল থেকেই কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ এবং মাগুরা জেলার 13 উপজেলায় কৃষকের যে সেচ প্রয়োজন সেই সেচের চাহিদা পূরণ করার লক্ষ্যে সকাল থেকেই পানি ছেড়েছে কুষ্টিয়ার গঙ্গাবতক সেচ প্রকল্প কর্তৃপক্ষ এবং এই পানিটি ইতিমধ্যে কুষ্টিয়া এসে পৌঁছেছে এবং আগামী 24 ঘন্টায় যে 4টি জেলা রয়েছে এবং 13 জেলায় কৃষকরা পাবে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার জিকে সেচ প্রকল্পের যে নির্বাহী কর্মকর্তা আছে। তিনি আরও জানিয়েছেন যে এবার কিন্তু আসলে নভেম্বর এবং ডিসেম্বর মাসের মাঝামাঝি অবস্থান পর্যন্ত কিন্তু পানি দিবে, যেটি এই মৌসুমে যতটুকু প্রয়োজন কৃষকের সেটি কিন্তু মেটাতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন গঙ্গাবতক সেচ প্রকল্প কর্তৃপক্ষ। এছাড়া আমি কৃষকদের সাথে কথা বলেছি, এই কৃষকরা জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে এখন তাদেরকে প্রচুর পানি প্রয়োজন, কারণ আর কিছুদিনের মধ্যেই কিন্তু ধানের যে ফলন সেটি কিন্তু গাছে আসবে এবং এই ধানের যে চারা রয়েছে সেই চারা কিন্তু এখন হৃষ্টপুষ্ট করার জন্য এই পানিটা খুবই প্রয়োজন এবং এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বিশেষ করে ধান খেতে জমা রাখা লাগবে শুধুমাত্র এই ধানের যাতে ভালো ফলন হয় এই কারণে। এছাড়া এইটি যেহেতু কৃষি এই কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন, যিনি কৃষি কর্মকর্তা রয়েছে কুষ্টিয়ার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এটি যেহেতু পদ্মার পানি এবং এটি কিন্তু পলিযুক্ত পানি এবং এই পলিযুক্ত পানির কারণে কিন্তু সারও কম লাগবে কৃষি জমিতে, যার কারণে কিন্তু এই যে অঞ্চলে যে 13টি উপজেলার কৃষকরা কিন্তু একটি লাভবান হবেন, কারণ যে এখানে সারও কিন্তু কম লাগবে এবং এছাড়া যেহেতু সারফেস ওয়াটার এটি কিন্তু পরিবেশের ভারসাম্য কিন্তু রক্ষা করবে। তবে কৃষকরা দাবি জানিয়েছেন যে এই যে এখন যেভাবে গঙ্গাবতক সেচ প্রকল্প কর্তৃপক্ষ পানি দিচ্ছে, এরকম পানি যদি সারা বছর যায় তাহলে কিন্তু এই যে জমিগুলো রয়েছে গঙ্গাবতক সেচ প্রকল্পে সেখানে কিন্তু 3 বার কিন্তু ধান উৎপাদন করা সম্ভব বলে জানিয়েছেন আমাদের এই বিশেষ করে গঙ্গাবতক সেচ প্রকল্প এলাকার কৃষকেরা। এবং কৃষকরা যদি দাবি জানান যদি 12 মাসই পানি থাকে তাহলে তারা কিন্তু এখানে 3 বার ধান উৎপাদন করতে পারবে এবং এই 3টি জেলা কিন্তু খাদ্য উদ্বৃত্ত জেলা হিসেবে পরিণত হবে এবং ইতিমধ্যেই কিন্তু কুষ্টিয়া খাদ্য উদ্বৃত্ত জেলা হয়েছে শুধুমাত্র এই গঙ্গাবতক সেচ প্রকল্প এলাকার জন্য। এবং এই গঙ্গাবতক সেচ প্রকল্প এলাকার কিন্তু কৃষকেরা কিন্তু অতি কম মূল্যে কিন্তু খাদ্য উৎপাদন করতে পারে, যার কারণে কিন্তু তারা লাভবান হয়, কারণ এখানে কিন্তু সেচের কোনো টাকা পরিশোধ করে না কুষ্টিয়া অঞ্চলের কৃষকেরা এবং 13 উপজেলার কিন্তু 4টি জেলার কোনো কৃষকই কিন্তু এখানে টাকা পরিশোধ করে না এবং যাদের সেচের যে একটা বৃহৎ খরচ সেটি কিন্তু বেঁচে যায়। তবে এখানে গঙ্গাবতক সেচ প্রকল্প কর্তৃপক্ষের যে নির্বাহী প্রকৌশলী আছে তার সাথে আমি কথা বলে তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত প্রধান খাল, শাখা খাল এবং সেচ খালের মাধ্যমে কৃষকদের কিন্তু এবার সেচ দেওয়া হবে। তো কুষ্টিয়ার গঙ্গাবতক সেচ প্রকল্পের কৃষকের মাঝে সেচ দিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়। ফের বাড়ল স্বর্ণের দাম। এ দফায় 22 ক্যারেটের প্রতি ভরির দাম 2613 টাকা বেড়ে ছাড়িয়েছে 1,35,000 টাকা, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দামের রেকর্ড। মঙ্গলবার দাম বাড়ানোর এই ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন দাম অনুযায়ী হলমার্ক করা 22 ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে 1,35,664 টাকা। একইভাবে 21 ক্যারেট 1,29,505, 18 ক্যারেট 1,10,995 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়বে 91,038 টাকা। নতুন দর আজ থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। 3 মাসে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে প্রায় 3000। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন বলছে চলতি বছরে জুন প্রান্তিক শেষে ব্যাংকে কোটির উপর টাকা রয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা 1,18,784। এদিকে জুন শেষে ব্যাংক খাতে আমানত দাঁড়িয়েছে 18,39,000 কোটি টাকা। বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন সময়ে কোটিপতি আমানতকারী বেড়েছে প্রায় 3000। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের শিডিউলড ব্যাংকের স্ট্যাটিস্টিক শীর্ষক এক প্রতিবেদনের তথ্য বলছে জুন শেষে ব্যাংক খাতে আমানত দাঁড়ায় 18,39,000 কোটি টাকা, যার মধ্যে 7,73,000 কোটি টাকার আমানত 1 কোটি টাকার ওপর অ্যাকাউন্টধারীদের, যা মোট আমানতের 42.05%।
হালনাগাদ প্রতিবেদনের তথ্য বলছে, চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে 1 কোটির ওপর টাকা রয়েছে এমন আমানতকারীর সংখ্যা 1,18,784, যেখানে 3 মাস আগে মার্চ প্রান্তিক শেষে এ সংখ্যা ছিল 1,15,890টি। অর্থাৎ কোটি টাকার বেশি আমানতের অ্যাকাউন্ট বেড়েছে প্রায় 2,894টি। ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠান সব মিলিয়ে ব্যাংক হিসাবে কোটি টাকা বা এর বেশি থাকার এ পরিসংখ্যান দাঁড়িয়েছে বলে জানা গেছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। মালদ্বীপে অবৈধভাবে কর্মরত ব্যবসা পরিচালনার অভিযোগে গত 4 মাসে 4,000-এর বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে অভিবাসন বিভাগ, যাদের বেশিরভাগই বাংলাদেশি। এই অবস্থায় দেশটি ওয়ার্ক ভিসায় নির্দিষ্ট শর্ত মেনে চলার পাশাপাশি যে কোম্পানির ভিসায় শ্রমিকরা দেশটিতে প্রবেশ করেছেন সেখানে কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। মালদ্বীপের বর্তমান জনসংখ্যার প্রায় 1/4 প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে বেশিরভাগই দেশটিতে অবৈধভাবে বসবাস ও বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত। তবে বর্তমান প্রেসিডেন্ট নিজ নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে অবৈধ অভিবাসন সমস্যা সমাধানে নিয়েছেন নতুন উদ্যোগ। আর তাই অভিবাসীদের ধরতে প্রতিদিনই সাঁড়াশি অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ। গত 10 মাসে আটক হওয়া 4,000-এরও বেশি প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এদিকে খাদ্য নিরাপত্তার মান পূরণে ব্যর্থ ও অবৈধ ব্যবসায় জড়িতদেরও আটক করেছে মালদ্বীপের পুলিশ। তাদের দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন বিভাগ। তবে এ সমস্যার সমাধান করতে বাংলাদেশ সরকার ও দূতাবাসকে উদ্যোগী হওয়ার আহ্বান প্রবাসীদের। ইদানিং মালদ্বীপ ইমিগ্রেশন বা মালদ্বীপ পুলিশ বৈধ অবৈধ কিছু দেখতেছে না, ওরা যাকে পাচ্ছে তাকে অলরেডি বাংলাদেশে পাঠিয়ে দিতেছে। কিন্তু আমরা এত টাকা পয়সা খরচ করে ভিসা লাগাইলাম, ভিসা ঠিক করলাম, কিন্তু আমাদের এখন যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় তাহলে তো আমরা একটা অন্ধকারে পড়ে যাব। আমরা সামনে যেন কোনো বিপদের সম্মুখীন না হই, সেই জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করব যেন আমরা কোনো ধরনের হেনস্থার শিকার না হই। প্রবাসীদের ধারণা, নেতিবাচক কর্মকাণ্ড চলতে থাকলে খুব দ্রুত হাতছাড়া হতে পারে মালদ্বীপের শ্রমবাজার। এই অবস্থায় ওয়ার্ক ভিসার শর্ত মেনে চলার পরামর্শ দিচ্ছে বাংলাদেশ হাই কমিশন। আপনি এক জায়গায় ভিসা দিয়ে আরেক জায়গায় কিন্তু কাজ করতে পারবেন না। আপনাকে সুনির্দিষ্টভাবে যে ওয়ার্ক সাইটের জন্য আপনাকে ভিসা প্রদান করা হয়েছে সেখানে আপনাকে কাজ করতে হবে। তো এই বিষয়গুলিতে আমাদেরকে আরো সচেতন হতে হবে। এখন পর্যন্ত মালদ্বীপ ফেরত প্রবাসীদের সংখ্যা প্রকাশ করেননি অভিবাসন বিভাগ। তবে বেশিরভাগই বাংলাদেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।